সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় ১ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানবো। এই অধ্যায়ে যে বিষয়গুলো আমরা জানতে পারবো: বিজ্ঞানের ধারণা, প্রযুক্তির ধারণা, বিজ্ঞান থেকে প্রযুক্তি, ভালো প্রযুক্তি, খারাপ প্রযুক্তি, বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রক্রিয়া, বিভিন্ন রাশির পরিমাপ, বিভিন্ন ধরনের পরিমাপের পদ্ধতি, ছোট ও বড় স্কেলে পরিমাপ, প্রয়োজনে নিখুঁত পরিমাপ, বৈজ্ঞানিক অনুসন্ধান ও প্রক্রিয়াকরণ দক্ষতা, বৈজ্ঞানিক পরীক্ষণে নিরাপত্তা ও প্রয়োজনীয় সতর্কতা, বিভিন্ন পরিমাপ পদ্ধতি। বিজ্ঞান বিজ্ঞানের কথা বলতেই আমাদের কল্পনায় বড় বড় আধুনিক ল্যাবরেটরিতে নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিজ্ঞানীরা নানা ধরনের জটিল সমস্যা নিয়ে গবেষণা করছেন, এইরকম একটা ছবি ভেসে ওঠে। সেজন্য অনেকেই মনে করে বিজ্ঞান চর্চা বুঝি সবাই করতে পারে না, এর জন্য বুঝি অনেক সুযোগ সুবিধা থাকতে হয়, বিজ্ঞানী হতে হলে অনেক মেধাবী হতে হয়। আসলে সেটি সত্য নয়। বিজ্ঞান সবার জন্য। অনেক বড় আধুনিক ল্যাবরেটরি ছাড়াও বিজ্ঞানের গবেষণা করা যায়। মাদাম কুরি পদার্থবিজ্ঞান এবং রসায়নে ২ বার নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তার ল্যাবরেটরি ছিল একেবারেই সাদামাটা। তো পাশের ছবিতে আমরা বিজ্ঞানী মাদাম কুরির দেখতে পাচ্ছি। মূল কথা হচ্ছে, বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি সবসময় পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়। কিন্তু তার চাইতেও বড় কথা, বিজ্ঞান হচ্ছে চিন্তার একটা পদ্ধতি, যেখানে আমরা সবকিছু নিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের ব্যাখ্যাটাকেও যাচাই করে দেখি সেটি সত্যি কিনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর তথ্য নিয়েও আমরা প্রশ্ন করতে পারি এবং সেটি সত্য কিনা পরীক্ষা করে দেখতে পারি। হাজার হাজার বছর থেকে বিজ্ঞানের নানা তত্ত্বকে প্রতিনিয়ত যাচাই করে আসা হচ্ছে বলে বিজ্ঞানের এই তত্ত্বগুলোর কোনোটা কতটুকু সত্যি সেটা আমরা জানি। যখন প্রয়োজন হয় তখন বিজ্ঞানের তত্ত্বকে আমরা পরিবর্তন করি কিংবা পরিমার্জন করি। সেজন্য বিজ্ঞানের উপর আমরা সবসময় নির্ভর করতে পারি। বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি যুক্তি, তর্ক, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা দিয়ে যাচাই করতে পারি। কিন্তু মনে রাখবে যে সব ধরনের জ্ঞান কিন্তু বিজ্ঞানের ক্ষেত্র নয়। আমাদের চারপাশে যে বাস্তব জগৎ আছে সেটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। তাই ভালোবাসা, হিংসা বা নৈতিকতার মতো বিষয়গুলো নিয়ে যে জ্ঞানটুকু গড়ে উঠেছে সেটি বিজ্ঞানের আওতার বাইরে। অর্থাৎ বিজ্ঞান দিয়ে কিন্তু তুমি ভালোবাসা প্রকাশ করতে পারো না, কিংবা তোমার মনে হিংসা বা কোনো নৈতিক বিষয়কে যাচাই করতে পারো না। অর্থাৎ প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনাই হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। দুইজন বিজ্ঞানী, বিজ্ঞান বিষয়টা সঠিকভাবে বোঝার জন্য এবারে দুজন বিজ্ঞানীর দুটি আবিষ্কারের কথা বলা যাক। একজন বিজ্ঞানীর নাম পৃথিবীর সবাই জানে, আর অন্যজনকে দেখলে তুমি কল্পনাও করতে পারবে না যে তিনি একজন বিজ্ঞানী। তার কথা জানে শুধু আমাদের দেশের অল্প কিছু মানুষ, স্যার আইজ্যাক নিউটন। তো পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। নিউটনের কথা কে না জানে। বিজ্ঞানের অনেক বিষয়ে তার যুগান্তকারী আবিষ্কার রয়েছে, কিন্তু এখানে তুলনামূলকভাবে একটি সহজ আবিষ্কারের কথা বলা যাক। তিনি বলেছিলেন, সূর্যের আলোকে আপাতত রংহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি। বিজ্ঞানী নিউটন যে সময়ে বিজ্ঞান নিয়ে কাজ করেছেন সেই সময়ে পরীক্ষা নিরীক্ষার সেরকম প্রচলন হয়নি। একজন বিজ্ঞানী কোনো তথ্য দিলে সবাই মিলে সেটা নিয়ে আলোচনা করে বের করার চেষ্টা করতেন তথ্যটি সঠিক না ভুল। বিজ্ঞানী নিউটন শুধু তার তথ্য দিলেন না, একটি প্রিজম দিয়ে সূর্যের আলোকে ভাগ করে 7টি ভিন্ন ভিন্ন রঙের বিশ্লেষণ করে দেখালেন। তিনি এটি করেই থেমে গেলেন না, আরেকটি প্রিজম দিয়ে 7টি রংকে একত্র করে আবার বর্ণহীন করে দেখালেন। অর্থাৎ প্রিজম হলো একটি মাধ্যম, প্রিজমের ভিতর দিয়ে যখন সূর্যের আলো আমরা প্রবেশ করাবো সেটি 7টি রঙে বিভক্ত হয়ে পড়ে। আবার সেই 7টি রঙকে যখন প্রিজমের ভেতরে প্রবেশ করাবো অপর পাশে এটি বর্ণহীন হয়ে যাবে। তো এই পরীক্ষাটি তিনি করে দেখিয়েছিলেন। পরীক্ষা করে একেবারে অকাট্যভাবে প্রমাণ করে দেখানোর ফলে বিজ্ঞানী নিউটনের তথ্যটি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। হরিপদ কাপালি ছিলেন যশোর এলাকার একজন সাধারণ চাষী। তিনি তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছেন। সেই ক্ষেতের ধান পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হয়েছে বেশি।
হরিপদ কাপালি একজন কৃষক হলেও তিনি আসলে বিজ্ঞানী। তাই সেই ধানগুলো অন্য ধানের সাথে মিশিয়ে না ফেলে সেগুলো আলাদা করে ফেললেন। তার বীজকে আলাদা করে সেগুলো আবার নতুন করে লাগানো তিনি দেখতে চাইলেন আসলেও সেগুলো উচ্চ ফলনশীল কিনা। দেখা গেল সেগুলো বেশ বড় হলো এবং অনেক বেশি ধানের ফলন হলো। খাঁটি বিজ্ঞানীরা স্বার্থপর হন না, তারা সবার জন্য কাজ করেন। হরিপদ কাপালিও তার ধানের বীজ অন্যদের বপন করতে দিলেন এবং দেখতে দেখতে সেই এলাকার সকল চাষি উন্নত ফলনশীল ধান পেতে লাগলো। বিজ্ঞানী হরিপদ কাপালির এই আবিষ্কারের কথা লোকমুখে অন্যরাও জেনে যাওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো নিয়ে বিশ্লেষণ শুরু করলো। তার ধানের নাম দেওয়া হয় হরিধান। দেশের অনেক প্রতিষ্ঠান তাকে পদক দিয়ে সম্মানিত করে এবং পাঠ্য বইতে তার এই বৈজ্ঞানিক আবিষ্কারের কথা লেখা হয়। তোমাদের এই দুজন বিজ্ঞানীর কথা আলাদাভাবে বলা হয়েছে এটি বোঝানোর জন্য যে বিজ্ঞান আসলে শুধু বড় বড় ল্যাবরেটরি বা দক্ষ অভিজ্ঞ বিজ্ঞানীদের জন্য নয়। একজন সাধারণ মানুষের যদি বৈজ্ঞানিক মন থাকে তাহলে তিনিও বিজ্ঞানের অবদান রাখতে পারেন। প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি। অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে যখন আমরা কোনো কিছু তৈরি করি যেটি আমাদের বাস্তব জীবনে কাজে লাগে সেটি হলো প্রযুক্তি। যেমন বিজ্ঞান থেকে আমরা জানি পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। সেই জ্ঞানটুকু ব্যবহার করে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এই বিদ্যুৎ আমাদের জীবনের অনেক প্রয়োজনে ব্যবহার হয়। তোমরা নিশ্চয় জানো আমাদের রূপপুরে সেরকম একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। আবার সেই একই জ্ঞান ব্যবহার করে নিউক্লিয়ার বোমা তৈরি করা হচ্ছে এবং পৃথিবীর ইতিহাসে দুইবার সেটি সরাসরি মানুষের উপর ব্যবহার করে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের অপূর্ব একটি জ্ঞানকে প্রযুক্তির সাহায্যে মানুষের ভালো কাজে যেমন ব্যবহার করা যায় ঠিক সেরকম মানুষকে ধ্বংস করার কাজেও ব্যবহার করা যায়। বিজ্ঞান যেহেতু একটা জ্ঞান এবং চিন্তার একটা প্রক্রিয়া তাই বিজ্ঞানের মাঝে খারাপ কিছু থাকার কোনো সুযোগ নেই। কিন্তু সেই জ্ঞানটুকু ব্যবহার করে যখনই কোনো একটা প্রযুক্তি গড়ে তোলা হয় সেটি কিন্তু যে রকম ভালো হতে পারে ঠিক সেরকমই খারাপও হতে পারে। আমরা ইতিমধ্যে তোমাদের সেরকম একটা উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এবং নিউক্লিয়ার বোমা। অর্থাৎ নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করে যেমন বিদ্যুৎ উৎপাদন করা যায় আবার নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করে নিউক্লিয়ার বোমাও তৈরি করা যায়। ঠিক সেরকম জৈব রাসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষের জীবন রক্ষার জন্য ওষুধ তৈরি করা হয়। আবার সেই জ্ঞান ব্যবহার করে ভয়ানক মাদক তৈরি করা হয় যেটি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের উৎস। আমরা শুরুতে বলেছি আমাদের প্রয়োজন মেটাতে বিজ্ঞানকে ব্যবহার করা হয় তখন সেটাকে প্রযুক্তি বলি। যদি তোমরা তোমাদের চোখ কান খোলা রাখো তাহলে দেখবে মাঝে মাঝে সেই প্রয়োজন মেটাতে গিয়ে আমাদের লাভ থেকে ক্ষতিই বেশি হয়। যেমন পলিথিনের ব্যাগ, আমরা এই ব্যাগগুলো একবার ব্যবহার করে ফেলে দিই। এইগুলো অপচনশীল বলে আবর্জনার সাথে সাথে শেষ পর্যন্ত নদীর তলদেশ বা প্রকৃতিতে আশ্রয় নেই। প্রথমে দেশের তারপরে পৃথিবী পরিবেশের মহা বিপর্যয় ঘটাতে থাকে। কিন্তু মানুষ যদি একটা কাপড়ের বা চটের ব্যাগ ব্যবহার করতো তাহলে কিন্তু এই সর্বনাশ হতো না। কাজে তোমরা নিশ্চিতভাবে বলতে পারবে একবার ব্যবহারের উপযোগী পলিথিনের ব্যাগের এই প্রযুক্তিটি আসলে একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি। আবার কিছু অসাধারণ চমৎকার প্রযুক্তি রয়েছে যেগুলো আমাদের জীবনযাত্রার মানের অনেক পরিবর্তন এনেছে। কিন্তু সেই একই প্রযুক্তি একজন মানুষ অপ্রয়োজনীয় অর্থহীন এমনকি ক্ষতিকর কাজেও ব্যবহার করতে পারে। তার একটি জ্যান্ত উদাহরণ তোমাদের সবার চোখের সামনেই রয়েছে, সেটি হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন কত কাজে লাগে সেটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। কিন্তু মাঝে মাঝে দেখবে কোন একজন মানুষ সম্পূর্ণ বিনা কারণে সেটি ব্যবহার করে নিজের সময় নষ্ট করছে। অপ্রয়োজনে ব্যবহার করে অনেক তরুণ তরুণ নিজেদের মনোযোগ দেওয়া ক্ষমতা নষ্ট করে ফেলছে। শুধু তাই নয়, মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যে প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে সেই প্রযুক্তি আবার ব্যবহার করে মানুষের অকল্যাণ করা যায়, ক্ষতিও করা যায়। তাই প্রযুক্তি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হবে। বিজ্ঞান কখনো খারাপ হতে পারে না, কিন্তু
প্রযুক্তি যদিও মানুষের কল্যাণকে সামনে রেখেই তৈরি করা হয়, কিন্তু সেটি ভালো হওয়ার পাশাপাশি খারাপও হতে পারে, অপ্রয়োজনীয় হতে পারে, কিংবা তার অপব্যবহারও হতে পারে। কাজে প্রযুক্তি ব্যবহার করার আগে সবসময় এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত হতে হবে। বৈজ্ঞানিক অনুসন্ধান। অ্যারিস্টটল তার সময়ের অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। সেই সময়কার জ্ঞানী ব্যক্তিরা শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান সবকিছু চর্চা করতেন। তাই অ্যারিস্টটলের বিজ্ঞান নিয়েও অনেক তথ্য ছিল। একটি তথ্য ছিল ভারী আর হালকা বস্তু নিয়ে। অ্যারিস্টটল বলেছিলেন ভারী আর হালকা বস্তু উপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে নিচে পড়বে। সেই সময় জ্ঞানী ব্যক্তিদের কথাকে সবাই গুরুত্ব দিত, তাই 2000 বছর ধরে সবাই বিশ্বাস করত সেটাই সত্যি। বিষয়টা একটু চিন্তা করলে কিন্তু খটকা লাগে। যদি ভারী জিনিস দ্রুত এবং হালকা জিনিস ধীরে নিচে পড়ে, তাহলে দুটি একসাথে বেঁধে দিলে হালকা জিনিসটা ভারী জিনিসটাকে আর দ্রুত পড়তে দেবে না। আবার দুটি জিনিস একসাথে বেঁধে দিলে মোট ওজন আরো বেশি বলে সেটার আরো দ্রুত পড়া উচিত। তাহলে কোনটা সত্যি? এই প্রশ্নের উত্তর কি? যুক্তিতর্ক দিয়ে আমরা একটা উত্তর দাঁড় করাতে পারি যে আসলে ভারী আর হালকা সব বস্তুই একসাথে নিচে পড়বে, কিন্তু আমরা তো সেটা ঘটতে দেখি না। একটা পাথর আর একটা টুকরা কাগজ উপর থেকে যদি আমরা ছেড়ে দিই, সবসময় দেখবে পাথরটাই আগে নিচে পড়ে। আমরা সেটাও ব্যাখ্যা করার জন্য একটা যুক্তি দাঁড় করাতে পারি। বলতে পারি বাতাসের বাধার কারণে কাগজের টুকরা পড়তে একটু বেশি সময় লাগে। বায়ুশূন্য জায়গায় পরীক্ষাটা করতে পারলে দেখবে দুটো একই সময় নিচে পড়ছে, কিন্তু বায়ুশূন্য জায়গা পাওয়া খুব সহজ নয়। তাই ভারী বস্তুর সাথে খুবই ছোট আকারের হালকা একটা বস্তু নিতে পারি, যেন বাতাসের বাধা বেশি না হয়। কথিত আছে পিসার হেলানো দেওয়ালের উপর থেকে এরকম একটি ভারী আর একটি হালকা বস্তু ফেলে দিয়ে পরীক্ষা করে গ্যালিলিও দেখিয়েছিলেন যে ভারী এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে। তো পাশে আমরা বিজ্ঞানী গ্যালিলিওর ছবি দেখতে পাচ্ছি। উপরের উদাহরণটি হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের একটি সুন্দর উদাহরণ। এখনো বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতিটা এরকম। এখানে মোট 6টি ধাপ আছে। তো ধাপগুলো আমরা এখন একটু দেখে নেব। একটি প্রশ্ন যার উত্তর বের করতে হবে। তো উদাহরণে সেই প্রশ্নটি হচ্ছে ভারী না হালকা কোন বস্তুটি আগে নিচে পড়বে। 2 নাম্বার হচ্ছে এই সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া, অর্থাৎ এই বিষয় নিয়ে যদি আগে থেকে কোনো আলোচনা বা গবেষণা থাকে সেই বিষয়গুলো আমরা আগে থেকে জেনে নেব। এতে আমাদের গবেষণাটি আরো সহজ হবে। 3 নাম্বার হলো প্রশ্নটির একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো, অর্থাৎ এই যে উপরের উদাহরণের সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে ভারী এবং হালকা দুটি বস্তুই একসাথে নিচে পড়বে। 4 নম্বরে সম্ভাব্য ব্যাখ্যাটি সত্যি কিনা সেটি পরীক্ষা করে দেখা। গ্যালিলিও সেই পিসার হেলানো দেলানের উপর থেকে ভারী এবং হালকা বস্তু ফেলে পরীক্ষা করে দেখিয়েছিলেন। 5 নম্বরে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ উপরের উদাহরণে গ্যালিলিও সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার ধারণা সঠিক, সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া। অর্থাৎ গ্যালিলিও তার ধারণাটি সবাইকে জানিয়ে দিয়েছিলেন এবং তখন অন্যরাও পরীক্ষাটি করে দেখেছিলেন। তোমরা যদি ইতিহাসের বড় বড় বিজ্ঞানের আবিষ্কারগুলো দেখো তাহলে দেখবে সবসময়ই সেগুলো ঘটেছে একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে। আবার তোমাদের চারপাশের দৈনন্দিন ঘটনাগুলোর জন্য কিন্তু এটা সত্যি, তোমরা অনেক প্রশ্নের উত্তর এভাবে বৈজ্ঞানিক অনুসন্ধান করেই পেয়ে যাবে। কথা হচ্ছে বিষয়টা যদি বিজ্ঞানের বিষয় হয় তাহলে তার উত্তরটি চোখ বন্ধ করে মেনা নেওয়া নয়, বিষয়টি যাচাই করে গ্রহণ করা হচ্ছেই বিজ্ঞান। সবাই হয়তো বিজ্ঞানী হবে না, কিন্তু সবাই বিজ্ঞান মনস্ক হবে। তো আমরা যে কোনো সমস্যায় যদি পড়ি সেই বিষয়টি চোখ বন্ধ করে মেনে না নিয়ে সেটি যাচাই করে দেখতে পারি। বিভিন্ন রাশির পরিমাপ। একটা পাথর উপরে ছুড়ে দিলে একসময় তা আবার নিচে এসে পড়ে। মানুষ প্রাচীনকাল থেকে এটা দেখে আসে, কিন্তু এই জ্ঞানটুকু পুরোপুরি বিজ্ঞান হয়ে উঠতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা বলতে পারবে না যে ঠিক কত জোরে কত ওজনের একটা পাথর কোন দিকে ছুড়ে দিলে কত সময়ে কত উপরে ওঠে, তা কত দূরে গিয়ে পড়বে। তার অর্থ প্রকৃত জ্ঞান চর্চা করতে গেলে আমাদের সবকিছু পরিমাপ করে বলতে হয়।
যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে রাশি বলে। কাজে জ্বর ওঠার পর তোমার যে তাপমাত্রা বেড়ে যায় সেটি হচ্ছে একটা রাশি। অর্থাৎ যা আমরা পরিমাপ করতে পারি তাই হলো রাশি। কিন্তু জ্বর ওঠার কারণে তোমার শরীরে যে খারাপ অনুভূতি হয় সেটি কিন্তু রাশি নয়। তার মানে অবশ্যই মনে রাখতে হবে রাশি হলো যা পরিমাপ করা যায়। ঠিক সেরকমই একটা রসগোল্লার ভর হচ্ছে রাশি, কিন্তু রসগোল্লা খাওয়ার আনন্দ রাশি নয়। কাজেই তোমরা এতক্ষণে নিশ্চয়ই অনুমান করতে পারছো যে বিজ্ঞান চর্চা করতে হলে আমাদের অনেক রাশি পরিমাপ করতে হবে। রাশিগুলো পরিমাপ করার জন্য আমাদের সঠিক একক তৈরি করে নিতে হবে, যেমন দৈর্ঘ্যের জন্য মিটার, সেন্টিমিটার বা কিলোমিটার, ভরের জন্য কেজি কিংবা পাউন্ড। কিন্তু তার চাইতেও বড় কথা হলো রাশি কতগুলো আছে, তাদের জন্য কতগুলো একক লাগবে। আমরা যদি কিছু রাশির কথা কল্পনা করতে চাই তাহলে এক নিঃশ্বাসে বলে দিতে পারবো দৈর্ঘ্য, উচ্চতা, প্রস্থ, আয়তন, ওজন, ঘনত্ব, অবস্থান, বেগ, চাপ, তাপমাত্রা, বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, রং, কাঠিন্য, অর্থাৎ রাশির কোনো শেষ নেই। সেগুলো ব্যাখ্যা করার জন্য আমাদের একক কয়টি লাগবে? আনন্দের কথা হচ্ছে আমাদের চারপাশের জগতে অসংখ্য রাশি থাকলেও সেগুলো ব্যাখ্যা করতে মাত্র 7টি রাশির জন্য 7টি একক তৈরি করে নিলে সেগুলোকে ব্যবহার করে আমরা আমাদের পরিচিত জগতে সব রাশি তৈরি করে ফেলতে পারবো। সেই 7টি রাশির 4টি তোমরা দৈনন্দিন জীবনে প্রতিদিনই ব্যবহার করো, সেগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময় এবং তাপমাত্রা। এবং অন্য 3টি হচ্ছে বৈদ্যুতিক কারেন্ট, পদার্থের পরিমাপ, আলোর ঔজ্জ্বল্য। আরেকটি উপরের ক্লাসে তোমরা সেগুলো সম্পর্কেও জানবে। পরিমাপের জন্য এককগুলো আন্তর্জাতিকভাবে সবাই মিলে ঠিক করে রেখেছে, যদিও বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন একক প্রচলিত রয়েছে। কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসআই ইউনিট গুলো এরকম: দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কিলোগ্রাম বা কেজি, সময়ের জন্য সেকেন্ড, তাপমাত্রার জন্য কেলভিন। আমরা এবারে প্রচলিত এই 4টি এককের পরিমাপ নিয়ে আরো একটু আলোচনা করি। পরিমাপের পদ্ধতি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিকভাবে পরিমাপ করা খুবই গুরুত্বপূর্ণ। 5 কিলোমিটার হাঁটতে গিয়ে যদি দেখো তোমাকে 5 মাইল হাঁটতে হচ্ছে, তাহলে 1.5 গুণ থেকে বেশি হাঁটতে হবে। তোমার মা যদি তোমাকে 5 কেজি চাল আনতে বলে আর যদি তুমি 5 পাউন্ড চাল নিয়ে আসো, তাহলে অর্ধেক থেকেও কম চাল আনবে। দৈনন্দিন জীবনে এরকম ভুল ত্রুটি আমরা কোনোভাবে কাটিয়ে উঠতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এই ভুল মারাত্মক হতে পারে। পরিমাপে ভুল করেছিল বলে 1983 সালের 23শে জুলাই এয়ার কানাডার যাত্রীবাহী একটি বোয়িং 767 বিমান মাঝপথে আবিষ্কার করলো তার জ্বালানি শেষ। বিন্দু মাত্র জ্বালানি ছাড়াই দক্ষ পাইলট সেটিকে কাছাকাছি পরিত্যক্ত একটা রেস কোর্সে নামিয়ে আনতে পেরেছিলেন। আবার একই ধরনের পরিমাপের হেরফেরের কারণে নাসার $125 মিলিয়ন মূল্যের একটি মহাকাশযান 1999 সালে 23শে সেপ্টেম্বর মঙ্গল গ্রহে বিধ্বস্ত হয়েছিল। কাজে পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবারে আমরা আমাদের পরিচিত 4টি একক বিজ্ঞানে ব্যবহারের উপযোগিতা দেখি। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হচ্ছে মিটার, সংক্ষেপে এম। যদিও পাশাপাশি ইঞ্চি এবং ফুটকেও দৈনন্দিন জীবনে আমরা ব্যাপকভাবে ব্যবহার করি। আমরা বিজ্ঞানের পরিমাপের জন্য এই বইয়ের মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করব। তোমরা যারা একটা মিটার স্টিক হাতে নিয়েছো তারা মিটার বলতে কতটুকু দূরত্ব বোঝায় সেটা অনুভব করতে পেরেছো। মোটামুটি ভাবে বলা যায় একজন মানুষের পা থেকে কোমর পর্যন্ত দূরত্বটুকুই হচ্ছে 1 মিটার। তবে একেবারে সঠিকভাবে 1 মিটার দূরত্ব মাপার জন্য আগে একটি আদর্শ মিটার স্টিক ফ্রান্সের একটি মিউজিয়ামে রাখা ছিল। এখন 1 মিটার দূরত্ব মাপার জন্য বিজ্ঞানীর একটি মজার পদ্ধতি ব্যবহার করেন। আলোর বেগ অনেক বেশি, এটি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, কিন্তু বিজ্ঞানীরা এই অচিন্তনীয় আলোর বেগ ব্যবহার করে 1 মিটার দূরত্ব বের করে ফেলেন। আলোর বেগ যেহেতু মহাবিশ্বের সব জায়গায় একই থাকে, তাই শুধু পৃথিবীর যে কোনো জায়গায় নয়, মহাবিশ্বের যে কোনো জায়গায় 1 মিটার দূরত্ব কতটুকু সেটা অনেক সূক্ষ্মভাবে বের করে ফেলা যাবে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ঢাকা থেকে সিলেট কত দূর, তাহলে তুমি দূরত্বটি মিটারে না দিয়ে কিলোমিটারে দেবে। 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার। ঠিক সেরকম যদি তোমাকে তোমার নখের দৈর্ঘ্য কত জিজ্ঞেস করা হয়, তুমি সেই দৈর্ঘ্যটি মিটারে না বলে মিলিমিটারে বলবে, কারণ মিলিমিটার কিন্তু মিটারের চেয়ে ছোট একক। মিলিমিটার হচ্ছে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ।
তো মিলিমিটারের পাশাপাশি সেন্টিমিটারও ব্যাপক ব্যবহার হয়। 1 সেন্টিমিটার হচ্ছে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ কিংবা 10 মিলিমিটার। চাইতো ছোট দৈর্ঘ্যের জিনিস সাধারণত আমাদের খালি চোখে মাপজোক করতে হয় না। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাকে যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বলতে হয়, তাহলে তোমাকে বুদ্ধি খাটিয়ে ঠিক করতে হবে দূরত্বটি মিটারে বলবে নাকি কিলোমিটারে, কিংবা সেন্টিমিটারে বলবে নাকি মিলিমিটারে বলবে। সত্যি কথা বলতে কি, তোমরা যখন মহাকাশের গ্রহ নক্ষত্র নিয়ে পড়বে, তখন দেখবে আমাদের এর বাইরেরও কাজের সুবিধার জন্য অন্য একটা একক ব্যবহার করতে হচ্ছে। ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা সংক্ষেপে কেজি। একসময় আসলে 1 কেজি একটা ভর ফ্রান্সের একটি মিউজিয়ামে রাখা হতো। 2019 সালের মে মাস থেকে আদর্শ বা আসল এককের জন্য কোনো মিউজিয়ামে রক্ষা করা ভরের উপর নির্ভর করতে হয় না। বিজ্ঞানের কিছু ধ্রুব থেকে সেগুলো বের করে ফেলা যায়। সম্ভবত আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশিবার কেজি ব্যবহার করি, যেহেতু আমরা আজকাল পানি কিংবা সফট ড্রিঙ্কের বোতলে অভ্যস্ত হয়ে গেছি, তাই বলতে পারি 1 লিটারের বোতল বোঝাই পানি কিংবা সফট ড্রিঙ্কস এর ভর হচ্ছে 1 কেজি, কিংবা সাধারণ গ্লাসের 4 গ্লাস পানির ভর হচ্ছে 1 কেজি। তোমাদের কারো কারো মনে হয়তো খটকা লাগছে যে আমরা ওজন মাপার জন্য কেজি ব্যবহার করি। আমাদের ওজন 30 কেজি বলতে আমরা খুবই অভ্যস্ত। তাহলে প্রচলিত ওজন শব্দটা ব্যবহার না করে বারবার এই ভর কথাটা কেন ব্যবহার করছি? তার কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের ভাষায় ভর আর ওজনের মধ্যে অনেক বড় পার্থক্য। ভরের একক হচ্ছে কেজি, ওজনের অন্য একটি একক। তোমরা উপরের ক্লাসে সেগুলো জানবে। কাজেই বিজ্ঞানের ভাষায় তোমার ওজন 30 কেজি কথাটি ভুল, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা সেটা নিয়ে মাথা ঘামাই না। এক ভর অন্য ভরকে আকর্ষণ করে। পৃথিবীর ভর যেহেতু অনেক বেশি, তাই তার আকর্ষণটাও বেশি, এবং এই আকর্ষণটাই আসলে ওজন। চাঁদের ভর যেহেতু পৃথিবীর ভর থেকে কম, তাই তুমি যদি চাঁদে যাও তাহলে দেখবে সেখানে তোমার উপর চাঁদের আকর্ষণও কম। অর্থাৎ তোমার মনে হবে তোমার ওজনও কম। এক লাফে তুমি অনেক উপরে উঠে যেতে পারবে। কাজে পৃথিবী এবং চাঁদ দুই জায়গাতেই তোমার ভর 30 কেজি হলেও পৃথিবী এবং চাঁদে তোমার ওজন কিন্তু ভিন্ন ভিন্ন। দৈর্ঘ্যের বেলায় দেখেছি মিটারের পাশাপাশি ইঞ্চি এবং ফুটও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। ভরের জন্য কেজির পাশাপাশি পাউন্ড ব্যবহার হতো, তবে আজকাল সেটি তুলনামূলকভাবে কম। দৈর্ঘ্যের বেলাতে আমরা কম বেশি দূরত্ব বোঝানোর জন্য সেন্টিমিটার বা কিলোমিটার ব্যবহার করেছি। ভরের বেলাতেও তাই। কম ভরের বেলায় আমরা গ্রাম ব্যবহার করি, যেটা কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগ। তার চাইতেও কম ভর মাপার জন্য আমরা মিলিগ্রাম ব্যবহার করি, যেটা গ্রামের 1000 ভাগের 1 ভাগ। তোমরা ওষুধের ট্যাবলেটে দেখবে সেখানকার সক্রিয় উপাদানটির পরিমাণ সবসময় এমজিএ লেখা থাকে, অর্থাৎ মিলিগ্রাম। সময় যতগুলো রাশি আছে তার মধ্যে সময় রাশিটি নিশ্চয়ই আমাদের পরিচিত রাশি। এর মূল এককটি নিয়ে পৃথিবীতে কোনো বিভাজন নেই, সবাই সেকেন্ডকে সময়ের একক হিসেবে মেনে নিয়েছে। খাঁটি বিজ্ঞানের বেলায় 1 সেকেন্ড ব্যাখ্যা করার জন্য একটি নির্দিষ্ট পরমাণু নির্দিষ্ট সংখ্যক কম্পনের সময়কে ধরে নিলেও আমরা মুখে 1001 কথাটি উচ্চারণের জন্য প্রয়োজনীয় সময়কে 1 সেকেন্ড হিসেবে অনুভব করতে পারি। দৈর্ঘ্য এবং ভরের বেলায় কিলোমিটার এবং কিলোগ্রাম থাকলেও সময়ের বেলায় কিলো সেকেন্ড কিন্তু নেই। তোমরা সবাই জানো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা ধরে নেওয়া হয়। তবে কিলো সেকেন্ড না থাকলেও মিলি সেকেন্ড আছে। সেটি হচ্ছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। তবে এই সময়টি আমাদের দৈনন্দিন জীবনে অনুভব করার জন্য বেশ ছোট। আমাদের চারপাশে 1 সেকেন্ডের কাছাকাছি অনেক উদাহরণ আছে। আমাদের হৃদস্পন্দন সেকেন্ডে 1 বার করে হয়, কারো একটু বেশি আবার কারো একটু কম। আমরা চোখের পাতা ফেলি প্রতি 2 সেকেন্ডে 1 বার, কেউ একটু বেশি কেউ একটু কম। নিঃশ্বাস নেই প্রতি সেকেন্ড, অর্থাৎ প্রতি 5 সেকেন্ডে 1 বার, কেউ একটু বেশি আবার কেউ একটু কম। তো এই হিসাব থেকেই কিন্তু আমরা সেকেন্ডের হিসাবটি বুঝতে পারি। তাপমাত্রা আমরা সবাই কখনো না কখনো বলেছি গরম লাগছে কিংবা ঠান্ডা লাগছে। আমরা এটাও জানি চা গরম, আইসক্রিম ঠান্ডা। গরম এবং ঠান্ডা কথাটি দিয়ে আমরা আসলে বোঝাই তাপমাত্রা।
নামক এই রাশিটি তুলনামূলকভাবে বেশি বা কম। কাজে আমরা আসলে তাপমাত্রাটি আমাদের শারীরিক অনুভূতি দিয়ে বুঝতে পারি, অবশ্যই যদি সেটা আমাদের সহ্য ক্ষমতার মধ্যে থাকে। তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন, যদিও আমাদের দৈনন্দিন জীবনে কখনো ব্যবহার করি না। আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাপমাত্রার জন্য যে এককটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে সেলসিয়াস। এই এককে পানি জমে বরফ হওয়ার তাপমাত্রা ধরা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা ধরা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। তবে মজার বিষয় হচ্ছে ক্যালভিন এককের বেলাতেও পানি বাষ্পীভবনের তাপমাত্রা এবং বরফের তাপমাত্রার পার্থক্য 100 ক্যালভিন। তো এখানে যে 0 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পানি জমে বরফ হয় 0 ডিগ্রিতে, এবং যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা তাপ দিই সেই পানি ফুটতে শুরু করে। তো এখানে কোনো কিছু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে বলা যে কথা, 10 ক্যালভিন বেড়ে গিয়েছে বলা একই কথা। স্বাভাবিকভাবে তুমি তাহলে প্রশ্ন করতে পারো, এই দুটি এককের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 273.15 ডিগ্রি। অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273.15 যোগ করলে ক্যালভিন স্কেল পাওয়া যায়। অর্থাৎ ক্যালভিন স্কেলে বরফের তাপমাত্রা 0 + 273.15 সমান 273.15 ক্যালভিন, এবং পানি বাষ্পীভবনের তাপমাত্রা হচ্ছে 100 + 273.15 সমান 373.15 ক্যালভিন। তো এক্ষেত্রে ক্যালভিন স্কেলে করার জন্য কিন্তু আমাদের এই 253.15 কে যোগ করতে হবে। তো পাশে যে তিনটি আমরা তাপমাত্রার স্কেল দেখতে পাচ্ছি, একটি হলো ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল এবং ক্যালভিন স্কেল। স্বাভাবিকভাবে তুমি প্রশ্ন করবে সেলসিয়াসের এত সহজ সরল স্কেলের সাথে এই বিচিত্র একটি সংখ্যা যোগ দিয়ে ক্যালভিন স্কেল তৈরি করার কারণ কি? তো আমরা এখানে বুঝলাম সেলসিয়াসের সাথে এই 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি, তো সেলসিয়াসের সাথে 273.15 যোগ করে ক্যালভিনে রূপান্তর করে নেওয়া হয়। কিন্তু কেন? কারণটি কিন্তু অত্যন্ত চমকপ্রদ। তুমি যে কোনো কিছুর তাপমাত্রা যত ইচ্ছা বাড়াতে পারবে, কিন্তু তার কোনো সীমা নেই। কিন্তু তাপমাত্রা যত ইচ্ছা কমাতে পারবে না। তাপমাত্রার একটা সর্বনিম্ন মান আছে। সত্যি কথা বলতে কি, তুমি এই তাপমাত্রার কাছাকাছি যেতে পারবে কিন্তু কখনোই সে তাপমাত্রায় পৌঁছতে পারবে না। এটাকে বলে পরম শূন্য তাপমাত্রা। ক্যালভিন স্কেলটি তৈরি করা হয়েছে এই তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা হচ্ছে -273.15 ডিগ্রি। তাই সেলসিয়াস স্কেলের সাথে এই 273.15 ডিগ্রি যোগ দিলে ক্যালভিন স্কেল পাওয়া যায়। যাই হোক, সেলসিয়াস স্কেলের পাশাপাশি ফারেনহাইট নামে আরো একটি তাপমাত্রা স্কেল কোনো কোনো দেশে জলমাপার থার্মোমিটারও ব্যবহার করা হয়। সেই স্কেলে বরফের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট এবং ফুটন্ত পানির তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে, যেটা 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমরা তিনটি তাপমাত্রা স্কেল দেখতে পাচ্ছি, ফারেনহাইট, সেলসিয়াস এবং ক্যালভিন। মৌলিক একক এবং যৌগিক একক। আমরা দৈর্ঘ্য, ভর, সময় এবং তাপমাত্রা এই চারটি রাশি পরিমাপ করার জন্য এককের কথা বলেছি। সেগুলো হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং ক্যালভিন। এগুলো হচ্ছে মৌলিক একক। কাজেই আমরা যদি কোনো কিছু দৈর্ঘ্য মাপি তাহলে শুধু মৌলিক একক মিটার দিয়েই প্রকাশ করা যায়। কিন্তু যদি একটা ঘরের ক্ষেত্রফল মাপতে চাই তাহলে সেটা মৌলিক একক মিটার দিয়ে প্রকাশ করা যাবে না। ঘরটির দৈর্ঘ্য যদি 5 মিটার এবং প্রস্থ 2 মিটার হয় তাহলে ঘরটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 10 বর্গমিটার। যেহেতু এককটি বর্গমিটার তাই সেটাকে আমরা বলবো যৌগিক একক। তো যৌগিকের মানে হলো এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, বর্গমিটারের ভেতরে কিন্তু এই দৈর্ঘ্য প্রস্থের গুণফল রয়েছে। এজন্যই বর্গমিটার হলো যৌগিক একক। আমরা জানি যৌগিক হলো যৌগিকের ভেতরে কিন্তু এই দুটি মৌলিকের গুণফল রয়েছে। ঠিক একটা গাড়ি যদি 3 সেকেন্ডে 15 মিটার যায় তাহলে তার বেগ হচ্ছে 15 মিটার ভাগ 3 সেকেন্ড। তাহলে উত্তর হবে প্রতি সেকেন্ডে 5 মিটার। এবারের এককটি হচ্ছে মিটার পার সেকেন্ড। এটিও দুটি ভিন্ন একক দিয়ে তৈরি হয়েছে, কাজে এটাও হবে যৌগিক একক। তার মানে যৌগিক একক হলো যে এককের ভেতরে অন্য দুটি মৌলিক একক থাকে।
তো এই মিটার পার সেকেন্ডের ভিতরে কিন্তু দুটি মৌলিক একক রয়েছে বলে এটিও একটি যৌগিক একক। আশা করি এই ভিডিও থেকে তোমরা বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভালো প্রযুক্তি, খারাপ প্রযুক্তি, বৈজ্ঞানিক অনুসন্ধান, মৌলিক একক, যৌগিক একক বিভিন্ন বিষয়গুলো বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।